নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পেডাগোজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে মাসলো ছিলেন একজন। তো মনে রাখবেন, মাসলো ছিলেন একজন কি? মাসলো একজন মনোবিদ ছিলেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইন্টালেক্ট মডেল এর গঠন সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন। তো মনে রাখবেন, ইন্টালেক্ট মডেলের গঠন সম্পর্কে সর্বপ্রথম যিনি ধারণা দিয়েছিলেন ওনার নাম হচ্ছে জেপি গিলফোর্ড। জেপি গিলফোর্ড কিন্তু সর্বপ্রথমে ইন্টালেক্ট মডেল নিয়ে তার ধারণাটা দিয়েছিলেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পেঁয়াজের নৈতিক বিকাশের সর্বশেষ পর্যায়টির নাম কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তো পেঁয়াজের নৈতিক বিকাশের সর্বশেষ যে পর্যায়টা ছিল সেই পর্যায়টার নাম হচ্ছে অটোনমি। অটোনমি হলো সর্বশেষ পর্যায়। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পেঁয়াজের নৈতিক বিকাশের প্রথম পর্যায়টির নাম কি। তো পেঁয়াজের নৈতিক বিকাশের প্রথম যে পর্যায় সেটা হলো এনমি। এনমি হলো প্রথম পর্যায় এবং অটোনমি হচ্ছে পেঁয়াজের নৈতিক বিকাশের সর্বশেষ পর্যায়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অতীত অভিজ্ঞতার প্রতিরূপ মনের কোন স্তরে সংরক্ষিত হয়। তো অতীত অভিজ্ঞতার প্রতিরূপ বা প্রতিমূর্তি যেটা কোন স্তরে সংরক্ষিত হতে যায় দেখা যায়, সেটা হলো অবচেতন স্তরে। মনের অবচেতন স্তরে কিন্তু অতীত অভিজ্ঞতার যে প্রতিরূপ সেটা সংরক্ষিত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে থর্নডাইকের শিখন পদ্ধতি কিসের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ থর্নডাইক তার যে শিখন পদ্ধতিটা বিশ্লেষণ করেছেন সেই শিখন পদ্ধতিটা কিসের উপর ভিত্তি করে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তো অবশ্যই সেটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই আসার পসিবিলিটি রয়েছে। তো মনে রাখবেন, সেটা থর্নডাইকের শিখন পদ্ধতি যেটা সেটা অনুষঙ্গবাদের উপর কিন্তু ভিত্তি করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য, অবশ্যই সেটা মনে রাখবেন। অপারেন্ট অ্যান্ড ও রেসপন্ডেন্ট শব্দ দুটি কার সঙ্গে যুক্ত। অপারেন্ট অ্যান্ড রেসপন্ডেন্ট শব্দ দুটি যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা হলো স্কিনারের সঙ্গে। স্কিনারের সঙ্গে কিন্তু এই অপারেন্ট অ্যান্ড রেসপন্ডেন্ট শব্দ দুটি জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাপেক্ষীকরণ তত্ত্ব নামে পরিচিত তত্ত্বটির নাম কি। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সাপেক্ষীকরণ তত্ত্ব অর্থাৎ পেভলভের যে অনুবর্তন তত্ত্ব সেই তত্ত্বটা কিন্তু সাপেক্ষীকরণ তত্ত্ব নামে পরিচিত, বা সাপেক্ষীকরণ তত্ত্বের অপর নাম যদি আসে অবশ্যই আপনারা চুজ করবেন অনুবর্তন তত্ত্ব হয়ে যাবে এই সাপেক্ষীকরণ তত্ত্বের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পেভলভ ছিলেন একজন শারীরতত্ত্ববিদ। পেভলভ কি ছিলেন? পেভলভ একজন শারীরতত্ত্ববিদ ছিলেন। ঠিক আছে, শারীরতত্ত্ববিদ ছিলেন পেভলভ। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। যে চিকিৎসার সাহায্যে সাবলীল কথা বলার অসুবিধা দূর করা যায় তাকে কি বলা হয়। তো যে চিকিৎসার সাহায্যে আমরা বাচ্চাদের মধ্যে থেকে সাবলীল কথা বলার যে অসুবিধাগুলো বা যে অক্ষমতাগুলো রয়েছে সেগুলো দূর করতে পারি তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাকচুয়াল অডিটরি ফিডব্যাক। ঠিক আছে, অ্যাকচুয়াল অডিটরি ফিডব্যাক, ADF। ঠিক আছে, ADF এর ফুল ফর্মও আসতে পারে এক্সামে। ADF এর ফুল ফর্ম কি, অবশ্যই সেটা মনে রাখবেন। অ্যাকচুয়াল অডিটরি, সরি এখানে AAF হবে। ঠিক আছে, AAF এর ফুল ফর্ম কি? অ্যাকচুয়াল অডিটরি ফিডব্যাক হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে লার্নিং ডিসেবলদের জন্য কোন মূল্যায়ন সবচেয়ে উপযুক্ত। অর্থাৎ যাদের কি রয়েছে, শিক্ষাগত অক্ষমতা রয়েছে, নর্মাল বাচ্চাদের মতো নয়, তাদের জন্য কোন মূল্যায়নটা করা সবচেয়ে উপযুক্ত। সেটা হচ্ছে ব্যাপকতার মূল্যায়ন কিন্তু করা ওই সমস্ত বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এটাই উপযুক্ত পন্থা যার মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা যেতে পারে। তো সেটার কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাপকতার মূল্যায়ন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে RTI পরীক্ষাতে আসতে পারে যে RTI শব্দের পূর্ণরূপ কি বা পুরো নাম কি। তো মনে রাখবেন RTI শব্দের পূর্ণ যে রূপ হচ্ছে সেটা হচ্ছে রেসপন্স টু ইন্টারভেনশন।
রেসপন্স টু ইন্টারভেনশন কোন মূল্যায়নের সঙ্গে যুক্ত? অবশ্যই সেটা মনে রাখবেন, আরটিআই বা রেসপন্স টু ইন্টারভেনশন যেটা, সেটা ব্যাপকতার মূল্যায়নের সঙ্গে জড়িয়ে রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবেন। তারপর আমরা সবাই জানি এই কোয়েশ্চেনের আনসারটা কী হবে। গিলফোর্ডের বুদ্ধির গঠনগত তত্ত্বে কয়টি বৌদ্ধিক ক্ষমতার কথা বলা হয়েছে? তো গিলফোর্ডের বুদ্ধির গঠনগত তত্ত্ব, অবশ্যই সেটা মনে রাখবেন, বুদ্ধির গঠনগত তত্ত্বের প্রবক্তা ছিলেন কে? গিলফোর্ড। সেখানে কিন্তু তিনি বুদ্ধির গঠনগত তত্ত্বে যে কটি ক্ষমতার, বৌদ্ধিক ক্ষমতার কথা বলেছিলেন সেটা হলো 180টি বৌদ্ধিক ক্ষমতার কথা বলেছেন। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্যালটন এর শিষ্যের নাম কি? তো গ্যালটন এর শিষ্য কে ছিলেন? গ্যালটন ছিলেন কার শিষ্য? কেটেলের শিষ্য। ঠিক আছে, গ্যালটনের শিষ্য হচ্ছে কেটল। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত বছর বয়সে একটি শিশুর মধ্যে বুদ্ধির বিকাশ খুব দ্রুত হারে ঘটতে দেখতে পাওয়া যায়? তো কত বছর বয়স থেকে একটা শিশুর মধ্যে তার যে বৌদ্ধিক বিকাশ খুব দ্রুত হারে ঘটতে দেখতে পাওয়া যায়? সেটা হলো 5 বছর বয়স থেকে কিন্তু শিশুর মধ্যে তার যে বৌদ্ধিক বিকাশটা সেটা খুব দ্রুত হারে ঘটতে দেখতে পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, 5 বছর বয়স থেকে শিশুর মধ্যে বৌদ্ধিক বিকাশটা দ্রুত হারে ঘটতে দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আলফ্রেড বিনে ছিলেন একজন। তো মনে রাখবেন, আলফ্রেড বিনে যিনি ছিলেন তিনি ছিলেন একজন ফরাসি মনোবিদ, চিন্তাবিদও নয়, শিক্ষাবিদও নয়, তিনি ছিলেন একজন ফরাসি মনোবিদ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু 2022-তে প্রচুর পরিমাণে এসেছিল। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তো অবশ্যই সেটা মনে রাখবেন। যদি 2022 এর প্যাটার্নগুলো ফলো করা হয় তাহলে অবশ্যই আমরা এই ধরনের কোয়েশ্চেন 2025-এ অবশ্যই দেখার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষণের ক্ষেত্রে উন্নততর ফল লাভের জন্য কিসের প্রয়োজন? তো শিক্ষণের ক্ষেত্রে যদি আমি বা আপনি কিংবা যে কোনো বাচ্চাই ধরুন উন্নততর ফল লাভ করতে চায়, তো স্বভাবতই কী হয়, ওই বাচ্চারা উন্নততর ফল লাভ করতেই চাইবে। তো সেক্ষেত্রে কিসের প্রয়োজন? তো আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে উন্নতর শিক্ষাদান পদ্ধতির। আপনাকে উন্নততর বা ডেভেলপমেন্টাল যে এডুকেশন রয়েছে সেই ধরনের পদ্ধতিগুলো, সেই ধরনের ওয়েগুলো তাদের সামনে সরবরাহ করতে হবে। ঠিক আছে, তবেই উন্নততর ফল লাভ বাচ্চাদের ক্ষেত্রে অর্জন করা সক্ষম হবে। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভাইগোটস্কির দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আমরা জানি যে দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নীতিটির উদ্ভাবক ছিলেন ভাইগোটস্কি, এবং সেই নীতিটি শিক্ষাক্ষেত্রে কি প্রস্তুত করতে সাহায্য করে? অর্থাৎ ভাইগোটস্কির যে দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নীতিটি শিক্ষাক্ষেত্রে কি প্রস্তুত করতে সাহায্য করতে পারে? প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে, যে কোনোভাবে ঘুরিয়ে আসতে পারে। আমি যতটা সম্ভব পেরেছি এক্সাম রিলেটেড রাখার চেষ্টা করেছি এবং এভাবে ট্রিকি লেভেল বানানোর চেষ্টা করেছি। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন ভাইগোটস্কির দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নীতি শিক্ষাক্ষেত্রে কী প্রস্তুত করতে সাহায্য করে, সেটা কিন্তু একটা পাঠ্যক্রম এবং পাঠ্যিকা কিন্তু তৈরি করতে সাহায্য করে থাকে শিক্ষাক্ষেত্রে। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সরি, এখানে দিনে হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন আপনারা, এটা বিনে হবে। বিনে সাইমন স্কেলে যুক্তি ও বিচার ক্ষমতা সম্পর্কিত প্রশ্নের সংখ্যা কয়টি ছিল? তো মনে রাখবেন, বিনে সাইমন স্কেলে যুক্তি ও বিচার ক্ষমতা সম্পর্কিত প্রশ্নের যে কটি সংখ্যা ছিল সেটা হলো 30টি। 30টি সংখ্যা ছিল কিন্তু বিনে সাইমন স্কেলে যুক্তি ও বিচার ক্ষমতা সম্পর্কিত প্রশ্নের সংখ্যা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা 2021-এ না 2-তে জানি এই কোয়েশ্চেনটা এসেছিল, একটু আপনারা দেখে নেবেন, একটু ঘুরিয়ে এসেছিল কোয়েশ্চেনটা। তারপর 20 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিশু বিকাশ ব্যাখ্যা করার জন্য যিনি ইকোলজিক্যাল থিওরি প্রণয়ন করেন তিনি হলেন। তো এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মেমোরিতে রেখে দেবেন। শিশু বিকাশ ব্যাখ্যা করার জন্য যিনি ইকোলজিক্যাল থিওরি প্রণয়ন করেছিলেন ওনার নাম ব্রন ফ্যান ব্রেনার। ব্রন ফ্যান ব্রেনার ইকোলজিক্যাল থিওরি প্রণয়ন করেছিলেন শিক্ষা বিকাশ ব্যাখ্যা করার জন্য। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে আমরা পেডাগজি টপিকে একটা লিঙ্গ বা জেন্ডার বায়াস এই টপিকটা একটা রয়েছে। ঠিক আছে, তো এই টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো দিয়েছি আমি, তো অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। লিঙ্গ ক্ষমতায়ন শব্দটিকে কিসের সমার্থক হিসাবে বিবেচনা করা যেতে পারে? তো লিঙ্গ বলতে আমরা সাধারণত কি বুঝি? নারী পুরুষ এদেরকে বুঝি। তো সেই হিসাবে কিন্তু আমরা পরীক্ষাতে যদি আসে নারী পুরুষ এরকম কিন্তু আমরা চুজ করে ফেলতে পারি অপশনগুলো। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই কোয়েশ্চেনটা আমি এখানে পুট করে দিচ্ছি, যাতে করে আপনারা কনফিউজ না হন এক্সামে। বাই চান্স যদি এই কোয়েশ্চেনটা চলে আসে
তাহলে আপনাদের ক্ষেত্রে উত্তর নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো সঠিকতা মানে কেয়ারফুল থাকতে হবে না যদি আপনি এটা জানেন, ঠিক আছে? অবশ্যই আপনি চুজ করতে পারবেন। তো এখানে লিঙ্গ ক্ষমতায়ন শব্দটিকে কিসের সমার্থক হিসেবে বিবেচনা করা যেতে পারে? সেটা কিন্তু নারীর ক্ষমতায়নকে বোঝার জন্যই বা সেই সমার্থক হিসাবে কিন্তু বিবেচনা করা যেতে পারে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথাটি কে বলেছেন? তো শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই কোয়েশ্চেনটা অনেকটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই কোয়েশ্চেনের আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা যদি পেডাগজিতে নাও কাজে লাগে তাহলে বাংলা পেডাগজি কিংবা যে কোনো ধরনের পেডাগজিক্যাল টপিকের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাংলা পেডাগজিতে চলে আসতে পারে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথাটি কে বলেছেন। আমি বই পড়তে পড়তে হঠাৎ এই কোয়েশ্চেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোলবার্গ একটি শিশুর লিঙ্গ পরিচিতির কয়টি পর্যায়ের কথা বলেছেন? তো কোলবার্গ একটি শিশুর লিঙ্গ পরিচিতির কয়টি পর্যায়ের কথা বলেছিলেন? তো অবশ্যই সেটা মনে রাখবেন, লিঙ্গ পরিচিতির জন্য কোলবার্গ 3টি কথা বলেছিলেন, 3টি পর্যায়ের কথা বলেছিলেন। তারপর আমরা মুভ করছি বিদ্যালয় শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? স্কল। স্কল শব্দটিকে কিন্তু বিদ্যালয় শব্দটি এসেছে। এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আসার পসিবিলিটি রয়েছে। আমরা কিন্তু সচরাচর এই ধরনের কোয়েশ্চেনগুলো মেমোরিতে রাখি না, ঠিক আছে? স্কল শব্দটি থেকে কিন্তু স্কল যে শব্দটা সেটা হলো একটা গ্রিক শব্দ, ওই গ্রিক শব্দ থেকে এই বিদ্যালয় শব্দটা এসেছিল। আর আমরা তো সবাই জানি যে সংস্কৃত বিদ ধাতু থেকে কি বিদ্যালয় শব্দটা এসেছিল, এটাও কিন্তু আপনারা মনে রাখবেন। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হিডেন কারিকুলাম বা অব্যক্ত পাঠ্যক্রমের প্রবক্তাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা যদি পেডাগজির ক্ষেত্রে অর্থাৎ আমাদের জেনুইন যে পেডাগজি সেটার ক্ষেত্রেও যদি না আসে, অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা কিন্তু এসএসটি পেডাগজির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। হিডেন কারিকুলাম বা অব্যক্ত পাঠ্যক্রমের প্রবক্তাকে। হিডেন কারিকুলাম বা অব্যক্ত পাঠ্যক্রমের প্রবক্তা যিনি হলেন, ওনার নাম হচ্ছে ফিলিপ জ্যাকসন। আমি বারবার বলছি এই কোয়েশ্চেনটা অবশ্যই আপনারা মাইন্ডে রেখে দেবেন। তারপর আবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ফিলিপ জ্যাকসন তার লেখা কোন গ্রন্থে সর্বপ্রথম অব্যক্ত পাঠ্যক্রমের কথা উল্লেখ করেন? তো ফিলিপ জ্যাকসন তার লেখা কোন গ্রন্থে সর্বপ্রথম অব্যক্ত পাঠ্যক্রমের কথা উল্লেখ করেছিলেন? সেটা হচ্ছে লাইফ ইন ক্লাসরুম গ্রন্থে। তো পরীক্ষাতে আসতে পারে লাইফ ইন ক্লাসরুম গ্রন্থটি কার লেখা? অবশ্যই সেটা মনে রাখবেন, ফিলিপ জ্যাকসনের লেখা। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সঞ্চিত ভাণ্ডারকে কি বলা হয়? তো দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের যে ভাণ্ডার সেটাকে কিন্তু আমরা স্কিমা নামে চিনে থাকি, ঠিক আছে? আর স্কিমার উদ্ভাবককে আমরা জানি সবাই, আর্ট বার্টলেট। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, একটা বাচ্চার মধ্যে ওভারল্যাপিং দেখা যায়। একটা বাচ্চার মধ্যে ওভারল্যাপিং কবে দেখা যায়? সেটা কিন্তু 5 থেকে 16 বছর বয়সে ওভারল্যাপিং জিনিসটা আমরা প্রত্যক্ষ করতে পারি। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পার্শ্ববর্তী চিন্তন ও সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থী, সেই সমস্ত শিক্ষার্থীদের বলা হয়। অর্থাৎ পার্শ্ববর্তী চিন্তন ও সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থী রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের বলা হয়ে থাকে কি শিক্ষার্থী? সৃজনশীল শিক্ষার্থী, ঠিক আছে? পার্শ্ববর্তী তারা চিন্তন করতে পারবে, তার পাশাপাশি সমস্যা সমাধান সংক্রান্ত যে ক্ষমতাগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের আমরা বলে থাকি সৃজনশীল শিক্ষার্থী। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটাও আপনারা আপনাদের মেমোরিতে রেখে দেবেন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উপাদানগত তত্ত্ব, পরীক্ষামূলক তত্ত্ব, বর্ণনা, প্রাসঙ্গিক তত্ত্ব, বুদ্ধির এই ভাগগুলি কোন মনোবিদ্যার সঙ্গে যুক্ত রয়েছে? খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে স্টানবার্গ থেকে কিছু কোয়েশ্চেন দেওয়ার জন্য, তো আমি যথাসম্ভব আমি রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যে কোয়েরিগুলি রয়েছে আমি সেগুলো ফুলফিল করার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই সেটা মনে রাখবেন, উপাদানগত তত্ত্ব, পরীক্ষামূলক তত্ত্ব, বর্ণনা, প্রাসঙ্গিক তত্ত্ব, বুদ্ধির এই ভাগগুলি কোন মনোবিদের সঙ্গে যুক্ত রয়েছে? সেটি হচ্ছে স্টানবার্গ, ঠিক আছে? তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই মোস্ট ইম্পর্টেন্ট 30 পেডাগজিক্যাল কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে কিছুটা হলেও মজবুত করতে সক্ষম হয়েছে। আর এই ধরনের ভিডিও যদি আপনার ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে আরও গভীরভাবে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।